এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, এই 6 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ট্রাম্প জেলেনস্কি আবারও বসলেন আলোচনায়। আসলে সর্বশেষ অগ্রগতি কি আসলে? দেখুন দোলনা, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, এই জায়গায় 6 মাসের মাথায় যে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসলেন, দুইটা বৈঠকের যদি আমি পার্থক্য মোটা দাগে বুঝাই, জেলেনস্কির মনোভাব এবং তার মুখের যে এক্সপ্রেশন যদি আমি বলি, তাতেই কিন্তু আসলে পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে আগের বারের তুলনায় এই বৈঠকে আসলে পার্থক্য কতখানি। আগের বারের যে বৈঠকটি ছিল তার তুলনায় এবার কিন্তু জেলেনস্কিকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছে এবং মোটামুটি নির্ভার বোঝা গিয়েছে। হতে পারে সেই সঙ্গে জেলেনস্কির সঙ্গে শীর্ষ ইউরোপীয় নেতার উপস্থিতি তাকে হয়তো সাহস জুগিয়েছে কিংবা শক্তিমত্তার জায়গায় কিছুটা সাহস দিয়েছে। সবকিছু মিলিয়ে এই বৈঠকে আগের বারের চেয়ে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন জেলেনস্কি। অর্থাৎ এই যে জেলেনস্কির এই বৈঠককে ঘিরে, সোমবারের এই বৈঠককে ঘিরে এর আগে থেকে কিন্তু বেশ কিছু শঙ্কা তৈরি হয়েছিল, অর্থাৎ এমন সম্ভাবনা বা শঙ্কার কথা তৈরি হয়েছিল এই অবস্থায় দনবাস রাশিয়া যেমনটি চেয়েছিল, সেই দনবাস ইস্যুতে জেলেনস্কি কতখানি সম্মত হবেন বা সবকিছু মিলে কি কি হতে পারে, সেই জায়গায় আমরা কিছু তথ্য উপাত্তের মাধ্যমে দর্শককে সম্যক পরিস্থিতি একটু জানিয়ে আসতে চাই। আমরা সেই তথ্যগুলো একটু দেখে নিতে চাই আপনার মাধ্যমে। অবশ্যই। দেখুন, যেমনটি বলছিলাম, ট্রাম্প জেলেনস্কি বৈঠকে কিন্তু ট্রাম্প এবং জেলেনস্কি ছাড়াও ইউরোপের শীর্ষ 7 নেতা উপস্থিত ছিলেন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে ট্রাম্প কিন্তু পুতিনের সঙ্গে ফোন আলাপ হয়েছে, দীর্ঘ 40 মিনিটের ফোন আলাপ, এবং সেই জায়গায় উভয় পক্ষ অর্থাৎ রাশিয়া ইউক্রেন উভয় পক্ষই কিন্তু শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছেন। অর্থাৎ ট্রাম্পের উদ্যোগে খুব শীঘ্রই জেলেনস্কি এবং পুতিন অর্থাৎ ত্রিপক্ষীয় যে বৈঠকটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। এবং এই জায়গায় ত্রিপক্ষীয় যে বৈঠক, এই জায়গায় কিন্তু বেশ কিছু ইউরোপীয় নেতা, যদি আমি বিশেষ করে উল্লেখ করি, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো, তিনি কিন্তু বলেছেন চতুর্পক্ষীয় বৈঠকও হতে পারে, কেননা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি কিন্তু ইউরোপের নিরাপত্তার সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত। আরও কিছু তথ্য আমি এখানে জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে। সেই জায়গায় ইউরোপীয় নেতাদের যে উপস্থিতি এবং ইউরোপীয় নেতাদের যে মনোভাব, সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের যে সম্মিলিত মনোভাব, তা নিয়ে একটু তথ্য জানিয়ে রাখি। ন্যাটোর সদস্য পদ নিয়ে কিন্তু এখনও যুক্তরাষ্ট্র সেই আগের অবস্থানেই রয়েছে, অর্থাৎ ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ হতে না দেওয়ার বিষয়টিতে তারা আগের অবস্থান ধরে রেখেছে। এবং সেই জায়গায় যুক্তরাষ্ট্র বলেছে যে সহায়তা সেটি তারা অব্যাহত রাখবেন। সেই সঙ্গে জার্মান চ্যান্সেলর দাবি করেছেন রাশিয়ার ওপর চাপ ছাড়া কিন্তু শান্তি সম্ভব নয়, এবং ম্যাক্রোর যে কথাটি আমি বললাম যে ত্রিপক্ষীয় বৈঠকের সঙ্গে সঙ্গে চতুর্পক্ষীয় বৈঠকও কিন্তু হতে পারে। যদি বলি জেলেনস্কি কোন বিষয়গুলো আসলে তুলে ধরেছেন স্পেসিফিক্যালি? দেখুন, জেলেনস্কি তার আগের মতোই সেই আগের অবস্থান ধরে রেখেছেন যে শান্তি চুক্তি অর্থাৎ শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তির যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ উভয় পক্ষের যে যুদ্ধ বন্ধ হওয়ার যে তোড়জোড় সেটি আসলে দৃশ্যমান দেখতে চাচ্ছেন জেলেনস্কি, এবং সেই জায়গায় অন্যান্য ইউরোপীয় নেতারাও কিন্তু জেলেনস্কির কণ্ঠে সুর মিলিয়েছেন। যেমন কি আমি যদি বলি, এই জায়গায় আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, বিভিন্ন ইউরোপীয় জোট থেকে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্যাটোর পক্ষ থেকে কিন্তু যুদ্ধ বন্ধের সর্বতোভাবে সবাইকে সম্মত হওয়ার আহ্বান জানানো হচ্ছে এবং যুদ্ধবন্ধের প্রয়োজনীয় যত পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি নিতে বলা হচ্ছে। এবং এই জায়গায় পুতিনকে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য ট্রাম্পকে ধন্যবাদও দিচ্ছেন ইউরোপীয় নেতৃবৃন্দ। আলিফ, যদি বলি ভূখণ্ড ছাড়ার বিষয়ে কোনো তথ্য আছে কিনা? দেখুন, ভূখণ্ড ছাড়ার বিষয় যেমনটি বলছিলাম, ভূখণ্ড ছাড়ের বিষয়টিতে এরই মধ্যে দনবাসের কিন্তু শতকরা ৮৮% অংশই রাশিয়া দখলে নিয়ে গেছে। লুহান্স্কের শতকরা 100% এবং দনেস্কের 75%, সব মিলিয়ে 88% এখন রাশিয়ার দখল। এবং এই জায়গায় যদি দনবাসের এই দখল অবস্থাতে যদি ছেড়ে দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইউক্রেন বেশ চাপে থাকবে। এই জায়গায় আলোচনার অংশটি সামনের যে ত্রিপক্ষীয় বৈঠক, সেখানেই হয়তো সম্মতভাবে সবাই একসঙ্গে একমত হতে পারবেন। ধন্যবাদ আলিফ।